Assalamu alaikum. Welcome to the Magic One. আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম আকন্দ। আজকে আমি শেয়ার করব আমার মালয়েশিয়ার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। শেষ বলতে আমি এখনো মালয়েশিয়াতে আছি। আমার মালয়েশিয়াতে আসা হয় 2016 সালে জুলাই মাসে। আমার মালয়েশিয়া আসার আগ্রহ জাগে একটা বই পড়ার মাধ্যমে। আমার ফুফাতো ভাই আগেই মালয়েশিয়ায় থাকতো। ওনার একটি বই ওনাদের বাড়িতে ছিল। আমি যখন ওদের বাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দিতে যাই, তখন ওই বইটা ওদের বাড়িতে টেবিলের উপর থেকে আমার চোখে পড়ে। তারপর থেকে আমি রেগুলার ছোট্ট একটা বই মালয়েশিয়া সম্পর্কে, মালয়েশিয়ার জলবায়ু, এখানকার আবহাওয়া ইত্যাদি সম্পর্কে জানতে পারি এবং খুবই ইন্টারেস্টিং লাগে। যেহেতু এক ঋতুর দেশ মালয়েশিয়া, সেহেতু আমার একটু আগ্রহই বেশি মালয়েশিয়াতে আসার জন্য। তারপর আমি চিন্তা করি কীভাবে মালয়েশিয়া যাওয়া যায়। সেই সুবাদে আমি তখন ইন্টার পরীক্ষার পরেই আমার নিয়ত ছিল পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। সেই অনুযায়ী আমি কিশোরগঞ্জ থেকে চলে যাই ত্রিশালে কোচিং করার জন্য। অগ্নিবীণা কোচিং সেন্টারে 3 মাস কোচিং করার পর আমার ফোকাসটা তেমন দিতে পারছিলাম না পড়াশোনায়। আমার ফোকাসটা সবসময় মন চাইছিল যে মালয়েশিয়া চলে আসি। এই সুবাদে আমি আমার ফ্যামিলিকে জানাই এবং মালয়েশিয়াতে চলে আসি। এখানে আসার পর প্রথম প্রথম খুবই কঠিন অবস্থা। এক জায়গায় চাকরি পাই, দেশীয় লোক, কিন্তু ব্যবহার খুবই খারাপ। নতুন অবস্থায় আসলে যদি আপনি যেখানে কাজ পান ওদের ব্যবহার যদি ভালো না থাকে, তারা অনেক ভালো মালিক বেতন দেয়, অনেক ভালো বেতন দেয় না। বাঙালি একজন বাংলাদেশির আন্ডারে কাজ পেয়েছিলাম, কিন্তু লোকটা ভালো ছিল না। চারিত্রিকগত দিক থেকে তেমন ভালো ছিল না। আচ্ছা, যাই হোক, সে কথা। তারপর ওই কাজটা ছেড়ে দেই। তারপর কাজ নেই পেট্রোনাস ওয়ার্ল্ড স্টেশনে। মালয়েশিয়া অনেকে চিনবেন, পুচংয়ে আমি একটা পেট্রোল পাম্পে কাজ পাই, 5 টাকা ঘন্টা। মানে প্রত্যেক দিন 12 ঘন্টা কাজ করতাম 2017-18 সালের দিকে, এবং সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা এখনো মনে পড়ে, একটা রুমের ভিতরে ছিলাম, 2টা বেড ছিল, আর মাঝখানে একটু জায়গা ছিল, ওইখানে নিচে বেড বিছিয়ে শুয়েছি। প্রায় 1 বছর যাবৎ নিচেই শুয়েছিলাম। প্রথম প্রথম দেশ থেকে আসছি, টাকা দরকার। ওই সময় আমি আসার পর টাকার রেটটা কমে গেছে। আগে ছিল 24-25 টাকা এক রিঙ্গিতে। তখন হঠাৎ করে এই 17-18 দিকে মালয়েশিয়া যখন বিমান ক্রাশ হয়েছিল এক দুটা, কোন দেশে জানি, তারপরে ওদের অর্থনীতি নিচে নেমে গেছে, টাকার রেটও কমে গেছে। 1,000 রিঙ্গিতে 18,000 রিঙ্গিতে হয়। আমার এখন মনে হচ্ছে আমি যখন প্রথম টাকা ছিলাম হংলিয়ং ব্যাংকে, কাজাঙে, 18 টাকা রেট। কিন্তু প্রথম টাকা ছাড়া অনুমতি ছিল খুবই অসাধারণ। প্রথম টাকা দেশে দিতে পেরে, প্রথম মাসের বেতন, নিজেকে মানে খুবই প্রাউড ফিল হয়েছিল, নিজের কাছে খুবই আনন্দ লাগছিল। এই জন্য যারা প্রথম প্রথম আসবেন, যাদের একবারই মন টিকে না, 1-2 মাস অবশ্যই কাজ করবেন, বাড়িতে টাকা দিবেন, নিজের জন্য কিছু টাকা রাখবেন, দেখবেন মন ভালো থাকবে। এখন প্রায় 10 বছর হয়ে গেছে মালয়েশিয়াতে আছি। ওই পাম্পে ছিলাম, প্রচুর পাম্পে ছিলাম দুই দুই বছর। তারপরে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, স্টুডেন্ট ভিসা।
পরে আর কাজ কন্টিনিউ করতে পারি নাই, তারপর চলে গেছিলাম পুচঙে আরেক জায়গায় স্নোকারের কাজে। স্নোকার বলতে অনেকটা ক্যাসিনোর মতোই, ওইখানে ছিলাম প্রায় মনে হয় 2-3 মাস। সেটা খুবই রিস্কি কাজ, আরাম কাজ, এটা আসলে এটা থেকে বিরত থাকাই ভালো। আমার আসলে না পাইরে কাজে জয়েন করছিলাম, যেহেতু কোনো অপশন ছিল না, প্লাস অবৈধ। তারপরে সরকার সুযোগ দিল কাজ, কাগজের জন্য আবেদন করলাম সিটি অংশ একটা অফিসে, এই পুচঙের এক ভাইয়ের মাধ্যমে। কিন্তু ওই অফিসটা তেমন কাজ করতে পারেনি, মানে লিমিটের চেয়ে বেশি লোকের রেজিস্ট্রেশন করে ফেলছে। তারপর ফিঙ্গার দিয়া লেবির টাকা নিয়ে আর ভিসা লাগাই নাই পাসপোর্টে। এবং হ্যাঁ, ওইখান থেকে কাগজ না পাইয়া চলে আসলাম আরেক বন্ধুর মাধ্যমে। বন্ধুর সাথে যোগাযোগ দিলাম, স্কুল বন্ধু, নাম তাজমল, তার মাধ্যমে চলে আসলাম রিঙ্কেল। রিঙ্কেল এক রুমে প্রায় 17-18 জন, একটা টয়লেট, টয়লেট দিয়ে আমার নিচে পানি পানি যায় না, সেখানে গোসল করি। তারপরে কোনো বেড নাই, নিচেই শুইতে হবে। আল্লাহ, আসলে অনেক ত্যাগ, অনেক ত্যাগ, অনেক ত্যাগ, যেটা বলার মতো ভাষা নাই। প্রবাসী, একটা প্রবাসী অনেক কষ্ট করে তার ফ্যামিলির জন্য। আসলে এটা তারা দেশে আছে, তারা যদি চোখে না দেখে তারা বিশ্বাস করবে না আসলে কতটুকু কষ্ট করতে হয়। তারপর ওই জায়গায় কাজ করলাম, তারপর ওই রুম পছন্দ হয় না, আবার নতুন রুম নিলাম। ওইখানেও মোটামুটি আমাদের একটা ভালো একটা কমিউনিটি তৈরি হয়েছিল। গ্রামে আমরা বাসা পাই, ওইখানে বাসার সাথে ছিল রামবুতান গাছ, অনেক রামবুতান খাইছিলাম ওই জায়গায়। তারপরে একটা স্কুল মাঠ ছিল, সাপ্তাহিকে আমরা ক্রিকেট খেলতাম। তারপরে কুমিল্লার কিছু লোক ছিল, পাবনার কিছু লোক ছিল, খুবই ভালো 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 মানুষ ওরা। একসাথে নামাজ পড়তাম, খাওয়া দাওয়া করতাম, একসাথে কাজে যাইতাম, বাসে কাজ করতাম কনস্ট্রাকশন সেক্টরে আলমন্ডায়। আলমন্ডায় তখন নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছিল, ওইখানে ওয়্যারের কাজ, কুঞ্চিগণ হিসেবে কাজ করতাম। ওই আমার বন্ধু তাজমলের মাধ্যমে ওইখানে গিয়েছে। তারপরে ওই জায়গায় তো অনেক দিন, প্রায় বছরখানেক কাজ করার পরে, বছর 1 বছর হবে না, 7-8 মাস পরে আরেক আবার আমার সাইবার জায়গাতে এক পেট্রোনাসে কেশিয়ার লাগবে। ওই জায়গায় আবার আমার চাচা, আমার গ্রামের এক চাচা কাজ করে, চাচার মাধ্যমে ওইখানে আসলাম 2018 সালে রমজানে। আমি আসছিলাম রমজানে মালয়েশিয়াতে, রোজা রাখা অবস্থায় বাসের মধ্যে ইফতারি করছিলাম। আর আরেকটা ঘটনা মনে হয়েছে, আমার এয়ারপোর্ট থেকে আমার ব্যাগ হারিয়ে গেছিল। আমার ব্যাগ নিয়ে গেছিল পেনাংয়ের এক ছেলে, তার ব্যাগ মনে কইরা। তারপরে আর আমি আমার বুকিংয়ে যে ব্যাগটা দেওয়া ছিল ওই ব্যাগটা আর পাই নাই। এই জন্য যারা যারা আসবেন মালয়েশিয়াতে, স্টুডেন্ট অথবা নতুন, অবশ্যই মালয়েশিয়ান পরিচিত কারো নাম্বার লিখে রাখবেন ব্যাগের ভিতরে। বাই চান্স আপনার ব্যাগ যদি অন্য কেউ নিয়ে যায়, পরে যে নিয়ে যাবে ও যোগাযোগ করতে হবে। আর একটা ভুল কখনই করবেন না, একটা ব্যাগ নিয়ে আসবেন, যদি আপনার আইডিয়া কোনো ব্যাগ না থাকে, একটা অন্য তার ব্যাগটা থাকে, আপনি যদি বুঝেন ওইটা ওইগুলো ব্যক্তির ব্যাগ, ওইটা নিয়ে আসবেন। কারণ আমার ব্যাগটা আর নিয়ে আমার সাথে যোগাযোগ করছিল ওরা, যারা আমার ব্যাগটা নিয়ে গেছিল। তারপরে আর ওরা যখন, আমরা যখন বলছি আপনাদের ব্যাগ তো আনি নাই, এরপরেই আসছে, তখন আর আর যোগাযোগ করে নেই। দেশ থেকে প্রথম প্রথম আসলাম, অনেক বই ছিল, কাপড় চোপড়, খাবার, খাবার দাবারের জিনিস সবগুলোই গেছে। এইসব এটা আসলে আল্লাহ পাক ভালো জানে কি জন্য এরকম হয়েছে। কারণ
হয়তো বা ওই ব্যাগটা আসলে আবার আমি চলে যেতাম, কারণ অনেকগুলা নিয়েছিল, অনেকগুলো বই খাতা নিয়ে আসছিলাম। অনেক যদি আমি জাতীয় ইউনিভার্সিটি, ওর মধ্যে আবার এই ঢাকা ইউনিভার্সিটি আর কবি নজরুল ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিই অ্যাডমিশনের জন্য, কিন্তু চান্স হয় নাই। তারপরে জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষা দিই দেশে থাকতে আর কি, বিদেশে আসার আগে 2015 জুলাইয়ের আগে। তখন গুরুদেয়ালও চান্স হয় নাই। সেকেন্ড সেকেন্ড কলে আমার চান্স হয় ম্যানেজমেন্টে, আমার প্রিয় সাবজেক্ট ম্যানেজমেন্ট। তারপরে পেট্রোনাসে 2018 সালে আসি, এই পর্যন্ত এখনও পেট্রোনাসে আসি আল্লাহর মধ্যে। ওই কোম্পানির নামে কাগজ করলাম। আমার আরও গ্রামের দু একজন চাচা একই কোম্পানিতে কাজ করে, খুব ভালো মানুষরা। প্লাস যারা যারা আছে তারা খুবই ভালো। এই চলছে আমার বিদেশ জীবন। এই জুলাই আমার 10 বছর হয়ে যাবে মালয়েশিয়াতে। 10 বছর অভিজ্ঞতায় কিছু কথা বলবো। 100% বেতনের থেকে অবশ্যই 10% অথবা 15% নিজের জন্য পে করতে হবে, আর বাকি যে 85% তা দিয়ে খরচ, বাড়িতে পাঠানো, অন্যান্য কাজ করতে হবে। আসলে একটা জিনিস হচ্ছে ডিসিপ্লিন। চাকরি মানেই ডিসিপ্লিন। আবার ব্যক্তিগত যে জিনিসগুলো আছে এগুলো যদি মেনটেন করতে হয়, ডিসিপ্লিন ছাড়া আসলে কিছুই হয় না। বিদেশ বাড়িতে আসলে নিজেকে ডিসিপ্লিন রাখা খুবই খুবই দরকার, নিজেকে পে করা। কারণ আমরা তো বাড়ি থেকে আসি, অনেকেই প্রায় অধিকাংশ মানুষই টাকা বিভিন্ন এনজিও থেকে উঠাই, অথবা বিভিন্ন সুদে অনেকজন থেকে ঋণ নেই। তেমন একটা চাপ থাকে, মাসিক চাপ, সিজনাল চাপ। আসলে এইসব টাকাগুলো পে করার পরে একটা লক্ষ্য নিয়ে কাজ করা, কারণ কাজ করলে তো আর কাজ শেষ হবে না। কাজ করে গিয়ে তারপরে একটা পরিমাণ টাকা এমন সেভ করে, মানে প্রত্যেক মাসে যদি আপনি 200 রিঙ্গিতও সেভ করেন, তাহলে মাসে কত? 1200 রিঙ্গিত। 12 মাসে 2400, 10 বছরে অনেক টাকা। এই টাকা দিয়ে আপনি কিন্তু চাইলে এই দেশে গিয়া যে কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। ব্যবসা যদি নাও বুঝেন, অন্যান্য যে কোনো কিছু একটা কাজ করে আপনি তো আল্লাহর মতো চলতে পারবেন। এই জন্য সেভিংটা খুবই খুবই জরুরি। যারা নতুন যারা তোমরা আসবা, অবশ্যই সেভিং নিজেকে পে করতে হবে আগে, নিজেকে সেভিংটা খুবই হয়ে যায়। তাছাড়া বিদেশ জীবন কিন্তু শেষ হবে না। আর বিদেশ জীবন শেষ হলেও দেশে গিয়ে যদি তোমার কাছে টাকা না থাকে, কিন্তু বিভিন্ন কমপ্লেন শুনতে হবে। আর মালয়েশিয়াতে যারা নতুন আসবা, আমার ব্যক্তিগত মতামত, মালয়েশিয়ার থেকে অন্যান্য কান্ট্রিতে দেখো, মালয়েশিয়াতে ফেসিলিটি খুবই কম। বর্তমান যেই কোম্পানির নামে তোমার ভিসা, ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না। ক্যাশিয়ার হিসেবে কাজ করতে পারবে না। সেক্টর সেক্টর কাগজ অনুযায়ী যে সেক্টরে তোমার কাছে, এই সেক্টরে শুধু তুমি কাজ করতে পারবে, সেম মালিকানা দিন। অন্য মালিকানা দিন কাজ করলে চেক দিয়ে যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ধরে নিয়ে যাবে, 14 দিনের জেল হবে। যদি তোমার এজেন্ট অথবা মালিক না যায়, তোমাকে কিন্তু ব্যক্তিগত খরচে টিকিট দিয়া দেশে যাইতে হবে, নাহলে তুমি জেলে থাকবে। এই যে বর্তমান পরিস্থিতি। আর আমার জন্য দোয়া করবেন যেন প্রবাস জীবন অতি দ্রুতই শেষ হয়, কারণ প্রবাস জীবন
কঠিন ঠিক আছে, কিন্তু আমাদের আসলে ক্যালকুলেটিভ হিসাব নিয়ে প্রবাস জীবনটা করতে হবে। এলো এলোমেলো প্রবাস জীবন করলে কিন্তু অনেক সামনের লাইফ অনেক অনেক বিপদ আসতে পারে। কারণ নিজস্ব টাকার সেভিং এবং আমরা উপার্জিত টাকা ইনভেস্ট করা, নিজস্ব মালিকানাধীন, এটা খুবই দরকার। কারণ আপনি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, কিন্তু এই টাকা যদি অন্য কারো হাতে দিয়ে দেন, এই টাকা কিন্তু উঠানো খুবই অসম্ভব। কতিপয় কিছু ভালো মানুষ আছে, মন্দ মানুষই একাধিক টাকা দিলে তারপর আর কোনো খোঁজখবর রাখে না, খারাপ ব্যবহার শুনতে হয়। এই হচ্ছে অবস্থা। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।